আমাদের বিরাট সাকসেস কি কি আমরা যে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে দিয়ে বলাইছি শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা স্বৈরাচার। ওটা হলো আহমক মন্ত্রী কথা সেটা না তো বলাইছে। তাইলে দেখেন বাংলাদেশের ঘটনা, আমি রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করলাম আপনি কি আদেশে স্বাক্ষর করতে পারেন? উনি জবাব দিছেন আমি তো পারি না, আমাকে দিয়ে পারাচ্ছে। পারাচ্ছে মানে হলো জোর করে করাচ্ছে। তো জোর করে যে করাচ্ছে ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স। আমরা কি আদৌ খুঁজে বের করছি কে তাকে চাপ দিয়ে করাচ্ছে? করায় নাই। দুই, রাষ্ট্রপতি বলছেন আমি সব কি রাগ অনুরাগের উপরে ঊর্ধ্বে উঠে সমস্ত ভয়ভীতির ঊর্ধ্বে থেকে আমি করব। আপনি রাষ্ট্রপতি থাকার যোগ্য, আপনাকে থুমকি দিয়ে করাই এটি ওনার ওথ, এটি হ্যাঁ ভায়োলেশন অফ ওথ। মানে ফৌজদারি মামলার অন্ত নাই। তারা এমন এক সময় বিএনপি ছাড়বে তখন দেখবে সরিষার ফুল কাকে বলে চোখে। তারপর না শেষ করে দিচ্ছি, বলতে হবে রাষ্ট্রপতিকে পারাচ্ছে কথাটা কেন বললাম। এলজিআর এর প্রতিমন্ত্রী পার্লামেন্টে বলছে আমাদের বিরাট সাকসেস কি কি আমরা যে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে দিয়ে বলাইছি শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা স্বৈরাচার। ওটা হলো আহমক মন্ত্রী। কথা সেটা না তো বলাইছে। তাইলে ওই যে রাষ্ট্রপতি বলছে আমি পারি না, পারাচ্ছে। কে পারাচ্ছে? তারাই পারাচ্ছে নিশ্চয়ই। এলজিআরডি মিনিস্টার তো তাই বলল। সর্বোপরি আসেন উনি যেটা বলল অধ্যাদেশ স্বাক্ষর করেন নাই, ভুয়ার উপরে ইউনূস সাহেব এসএসএফ নিয়ে ঘুরতেছে, বাংলাদেশের আর্মি বোকা আর্মি বইসে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী বইসে আছে, ইউনূস সাহেব এসএসএফ। আমি কোন দেশে আছি রে ভাই? আমি তো বুঝি না এই দেশে আমরা কি বসবাস যোগ্য? যে আজিজ ভাই যেটা কইল একটা ভুয়ার উপরে অধ্যাদেশ, এইভাবে দেশটা চলে। আর আমরা এটা বলি নির্বিকার। রাষ্ট্রপতি তাকায় রইছে, আর্মি চিফ তাকায় রইছে, ডিজিএফআই তাকায় রইছে, এনএসআই তাকায় রইছে, স্বরাষ্ট্রমন্ত্রী তাকায় রইছে, ইউনূস সাহেব এসএসএফ সিকিউরিটি দিচ্ছে ভুয়া তথ্যের উপরে। সুবহানাল্লাহ। আমি যেটা বাস্তব, যদি আপনি আসেন দেখেন অ্যাকচুয়ালি আমার পার্লামেন্ট ফ্রম ডে ওয়ান এটা অকার্যকর হয়ে গেছে। এখন আমরা যদি বলেন আপনি যা বলবেন তাই আমাকে মাইনে আসতে হবে, তো যা বলবেন তাই যদি মাইনে আসতে হয় সেজন্য তো আমার যাওয়ার প্রয়োজন নাই রে ভাই। আমি ভাই খুব সিনসিয়ারলি বলছি ডে ওয়ান থেকেই অকার্যকর, ডে ওয়ান থেকেই অকার্যকর। তো আমি যা বলতেছি তাই তো চূড়ান্ত। 2/3 মেজরিটি পাওয়া মানে কি? 2/3 মেজরিটি আমি বাংলাদেশে, এটা তো জনগণ দিয়েছে। আমি তো সেই বিতর্কে যাচ্ছি না ভাই। জনগণ দিয়েছে যদি আসেন তাহলে আরও অনেক প্রশ্ন। একটা দেশে গণভোট যখন দুইবার কাউন্ট করা হয়, একবার কাউন্ট করলেন, যা পাইলেন তো পাইলেন 12 তারিখ, তারপরে 13 তারিখ প্রজ্ঞাপন দিলেন, তার 7 দিন পরে আবার গুনলেন, গুনে 10 লাখ ভোট বাতিল পাইলেন, আর একটা প্রজ্ঞাপন দিলেন, দিচ্ছেন না? হয় নাকি এটা? 10 লাখ ভোট কি বাড়ির কাছে? আপনি বাতিল ভোট তাহলে 12 তারিখ কি গুনছিলেন? আবার আরেকজনে বলতেছে যে উগ্রবাদী যারা মানে ক্ষমতায় যাতে আসতে না পারে সেজন্য যা করার আমরা তাই করেছি। তাহলে যারা ক্ষমতায় গেছে তারা উগ্রবাদী না, উগ্রবাদীদেরকে ঠেকানোর জন্য যা করা করছিল। এই কথার পর নির্বাচনটা বিতর্কিত হয় না? আবার বলা হচ্ছে দায়িত্বশীল কোনো 6 জনের মধ্যে, ছাত্রদের 6 জনের মধ্যে কারো পাশ করানো হয়েছে, জামাতের কাউকে পাশ করে আনা হয়েছে। এই সমস্ত জায়গার ইঞ্জিনিয়ারিংগুলো আমাদের বিশ্বাস হবে। আর ওই 2/3 মেজরিটিতে কোনো ইঞ্জিনিয়ারিং হয় নাই, একেবারে এটা বিষয়গুলো এরকম আসে না। তো সেজন্য ওই বিতর্কে যাইতে চাই না। আমার কথা হলো 2/3 মেজরিটি পাওয়ার পর বাংলাদেশের পার্লামেন্ট বিরোধী দলের কখনোই কাউন্ট করে, আর কাউন্ট করার প্রয়োজনও নাই। এটা যৌক্তিক, আমি বলছি না এটা অযৌক্তিক। সুতরাং আমার কাছে মনে, আমি আবারও বলছি ফিনিশিং, আমি জানি না এটা হয়তো আমার শেষ রাউন্ড, সিম্পল বক্তব্য আমার ভাই। পার্লামেন্টে আপনি যদি মনে করেন পার্লামেন্ট টিকিয়ে রাখার জন্য, একদিন পার্লামেন্ট কিন্তু 90 কার্য দিবস পর্যন্ত না গেলে বাতিল হয়। তো আজকে একদিন যান, যাওয়ার পর 2 মাস বন্ধ থাকুক, আবার একদিন যাবেন, দরজা খুলে যে অনেক সময় গাড়ি স্টার্ট দিয়ে সকালবেলা উঠে গাড়িটা বন্ধ থাকে, স্টার্ট দেয় কেন? যাতে ইঞ্জিন বৈশা না যায়। তো এই সংসদের সদস্য পদ যাতে ঠিক থাকে আপনাদের 5 বছর পর্যন্ত, জাস্ট যাবেন একদিন, মাসে 2 দিন যাইয়া ঠিক রেখে জনগণের পাশে দাঁড়ান, জনগণের উন্নয়ন করেন, অর্থনীতি চালু করেন, এই সব করেন। আমাদেরকে এইদিকে ডাইভার্ট করেন না। আমার কাছে মনে হয় আপনারা ডাইভার্ট করতেছেন আমাদেরকে। ফর গডস সেক, দেশের লোকরা যে আগে প্রথম হলে আপনার লোককে ভালোবাসেন কিনা, লোককে ভালোবাসলে প্রি কন্ডিশন হলে আপনি বাংলাদেশপন্থী হইতে হবে। আপনি মুখে আমার কি বলে আমার বিবেক না, আপনার বিবেককে আপনি জিজ্ঞান আপনি বাংলাদেশি কিনা। যে লোক মনে প্রাণে বিশ্বাস করে আমি বাংলাদেশি, তার জন্য এই জুলাই সনদ বাস্তবায়ন করায় কোনো জটিলতা থাকার কথা না।
আমি পরিষ্কার আবারও বলছি, যিনি বিশ্বাস করেন তিনি আমার কাছে পরীক্ষা দিতে হবে না। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি বাংলাদেশি কি না। আপনি যদি অ্যাবসোলুটলি বাংলাদেশি হন, তাহলে এই সংস্কার যেটা আসছে, সংস্কার পরিষদ, সংবিধান সংস্কার, তাতে কি হবে? দেশের কোনো ক্ষতি হবে না, রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, ফরেন পলিসির কোনো ক্ষতি হবে না, বিদেশের সাথে আমার শত্রুতা হবে না, শুধু আমার আভ্যন্তরীণ ব্যাপার। তাহলে আপনি আভ্যন্তরীণ ব্যাপারে এটাকে এইভাবে একচ্ছত্র করতে চাচ্ছেন কার স্বার্থে? বাংলাদেশের স্বার্থে হলে তো এটা গ্রহণযোগ্য না। আপনি বিচারের প্রক্রিয়ায় সেই অধ্যাদেশও বাতিল করে দিয়েছেন। তার মানে কি? আপনাকে ভয় পেতে হবে। আপনি যখন হাঁটবেন, চিফ জাস্টিস ভাববে এর উপর আমার চাকরি নির্ভর করে, এর উপর আমার অ্যাপয়েন্টমেন্ট নির্ভর করে। হোয়াই ডু ওয়ান্ট ইট? আপনি কেন স্বাধীনভাবে চলে? আপনি যদি গণতান্ত্রিক সরকার হইতে চান, প্রথম শর্তই হলেই আপনি দুর্বল সরকার হওয়ার জন্য মানসিকভাবে তৈরি থাকতে হবে। কারণ গণতান্ত্রিক সরকারই দুর্বল সরকার, এই কারণে আনসারেবল। আর আপনি আনসারেবল হবেন না বইলা এই সমস্ত অধ্যাদেশ বাদ দিচ্ছেন। সেই মানবাধিকার অধ্যাদেশ, কমিশন অধ্যাদেশ, গুম কমিশন অধ্যাদেশ, বিচারক নিয়োগ অধ্যাদেশ, দুদকের চেয়ারম্যান নিয়োগ অধ্যাদেশ, রাজস্ব বিভাগে, সমস্ত জায়গায় না, এগুলো যাচাই বাছাই করে আবার উত্থাপন ওই করে সমস্ত ওই সমস্ত গল্প আমার শুনে লাভ নাই। আপনি এত যাচাই বাছাই করার দরকার নাই তো। কি যাচাই বাছাই করবেন আপনি? আবার আইন আনবেন, ঠিক আছে, যাচাই বাছাই কিন্তু আবার আইন বানানো যায়। এখন পাস করেন নাই অধ্যাদেশ, ইউ হ্যাভ দ্য রাইট অ্যামেন্ডমেন্ট করার, সব কিছু করার। ভাই এগুলি বইলে লাভ নাই, এগুলো সাধারণ লোকে বোঝে। আমাকে অ্যাডভাইস দিয়েন না। আপনি গ্রামে গঞ্জে গিয়ে আলাপ করে দেখেন, এই কথাটা বললেন যে এই আইনগুলো এখন পাস করি নাই, আরও পোক্ত করে আনবো। তখন রিক্সাওয়ালা কি বলবে জানেন? আর দৌড়মিয়া শোন, এটা বাদ দাওনে লেগে কইছে। যদি না বলে, আপনি টকশোতে আসবো না আমি। জি।